হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পড়াশোনা। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তার আগে তোমাদের সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানাই। রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় এই উৎসবটা শুরু করেছিলেন। এই উৎসবটা শুরু করার উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষা করা, মানে সম্প্রীতিটা যাতে বজায় থাকে, তাই তো? তোমরা বলতেই পারো হঠাৎ আমি রাখি বন্ধন নিয়ে কেন কথাটা বললাম। প্রথমত হচ্ছে রাখি বন্ধন তো ছিল 2-3 দিন আগে। দ্বিতীয়ত হচ্ছে রাখি এটা কি করে, এটা হচ্ছে দুটো মানুষের মধ্যে যাতে করে সুসম্পর্ক এবং তাদের মধ্যে যে বন্ধনটা সেটা যাতে অটুট থাকে, সেটাই হচ্ছে রাখি বন্ধন উৎসবের প্রধান উদ্দেশ্য। এখানেও আজকে আমি তোমাদের সাথে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করব। এখানে ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এদের দুজনের মধ্যেও ওই রাখি বন্ধনের রাখির মতো এদেরকেও সামঞ্জস্য রেখে চলতে হয়। নাহলে আমাদের স্টেটের, মানে আমাদের কান্ট্রির গভর্নেন্সে চালাতে অনেক সমস্যা তৈরি হয়। এদের দুজনকে ব্যালেন্স করে চলতে হয়, মানে দুজনকেই, একজনকে ছাপিয়ে যখনই আরেকজন উপরে উঠবে তখনই প্রবলেম তৈরি হবে। মানে দুজনই হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে স্টেটকে চালাতে হবে, মানে দেশকে চালাতে হবে। এবার আমরা যখন, মানে কনস্টিটিউশন যখন তৈরি হয় 1950-এ 26শে জানুয়ারি, যখন কনস্টিটিউশন ফুল ফ্রেমে কনস্টিটিউশনটা যখন মানে চালু হয়, তখন তার আগে অ্যাকচুয়ালি অনেক অনেক রাইটস ছিল। যখন কনস্টিটিউশনটা তৈরি হয় তখন কিছু রাইটস একদম মানে লঙ্ঘন করা যাবে না এইরকম রিস্ট্রিক্টেড করে সেটা ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে রাখা হয়েছে। আর কিছু রাইটস যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাকে আমরা শর্টকাটে আমরা ডিপিএসপি বলে থাকি, এই ডিপিএসপির ভিতরে ইনক্লুড করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা সময়ে সময়ে এই যে প্রিন্সিপালসগুলো এখানে রয়েছে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই হিসাবে এখানে সেই রকম প্রিন্সিপালস কিছু রয়েছে। এবার এখানে ডিপিএসপি মূলত কনস্টিটিউশনের যে 25টা পার্ট আছে সেই পার্টের পার্ট 4-এর আন্ডারে ডিপিএসপি রয়েছে। আর এখানে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেলস রয়েছে। এবার এই 36 থেকে 51 যে আর্টিকেলস রয়েছে, এই আর্টিকেলসগুলোকে মানে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালের যে উদ্দেশ্য সেটা 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই উদ্দেশ্যগুলো কি? সোশ্যালিস্টিক প্রিন্সিপালস, গান্ধিয়ান প্রিন্সিপাল আর লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। এবার এখানে ক্যাটাগরাইজ কিছু করা রয়েছে কিছু। এবার এখানে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেলসগুলো রয়েছে। তার আন্ডারে যেগুলো সোশ্যালিস্টিক আইডিওলজিকে ফলো করছে সেগুলো সোশ্যালিস্টিকের মধ্যে রয়েছে, যেগুলো গান্ধিয়ান প্রিন্সিপালকে ফলো করছে, মানে যেগুলো গান্ধীজির যে মতাদর্শ ছিল ন্যাশনাল মুভমেন্টের, থ্রু আউট ন্যাশনাল মুভমেন্টে, সেগুলোকে মাথায় রেখে এখানে কিছু প্রিন্সিপাল অ্যাড করা হয়েছে। আর এখানে লিবারেল ইন্টেলেকচুয়াল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আইডিওলজি অফ লিবারেলিজমের প্রমোট করার জন্য এখানে কিছু আর্টিকেলসকে রাখা হয়েছে। সোশ্যালিস্টিক প্রিন্সিপালের আন্ডারে 8টা আর্টিকেলকে রাখা হয়েছে, যেগুলি হলো 38, 39, 39A, 41, 42, 43, 43A, 47। এগুলো মূলত সোশিয়ালিজমকে ফলো করছে। গান্ধিয়ান প্রিন্সিপালসের আন্ডারে 6টা আর্টিকেলকে রাখা হয়েছে, যেগুলো মূলত গান্ধীজির আইডিওলজিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর্টিকেল 40, 43, 43B, 46, 47 অ্যান্ড 48। এখানে ভিলেজ পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, কটেজ ইন্ডাস্ট্রি, কোঅপারেটিভ সোসাইটি এদের প্রমোশনের কথা বলা হয়েছে। এরপর লিবারেল প্রিন্সিপালস আছে, যেখানে 7টা আর্টিকেলকে রাখা হয়েছে। সেগুলো হলো 44, 45, 48, 48A, 49, 50 অ্যান্ড 51। এখানে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। 6 বছর পর্যন্ত বাচ্চাদের আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছে। ফরেস্ট এবং এনভায়রনমেন্টের প্রোটেকশন এবং তাদের সেফগার্ডের কথা বলা হয়েছে।
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস, মনুমেন্ট, এদেরকে প্রোটেকশন করার কথা বলা হয়েছে। জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার কথা বলা হয়েছে। ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি প্রমোশনের কথা বলা হয়েছে। আমরা এই তিনটে ক্যাটাগরি দেখলাম। এখানে দুটো আর্টিকেলস এখানে ইনক্লুড নেই। সেই দুটো আর্টিকেল হচ্ছে 36 আর 37। 36 কি বলছে? 36 বলছে স্টেটকে ডিফাইন করছে। আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়ি তখন 12 থেকে যে 35 পর্যন্ত আর্টিকেলস রয়েছে, 12 নম্বর যে আর্টিকেলটা সেখানেও স্টেটকে ডিফাইন করছে। তার মানে আমাদের যে টোটাল যে আর্টিকেলস রয়েছে এখানে দুটো আর্টিকেল আছে স্টেটকে ডিফাইন করে, একটা 12 আর একটা 36। 12তে যে স্টেটকে ডিফাইন করে সেটা মূলত ফান্ডামেন্টাল রাইটসের জন্য প্রযোজ্য, আর এখানে যে স্টেটকে ডিফাইন করে এটা মূলত ডিপিএসপির জন্য প্রযোজ্য। আর 37-এ কি বলছে? 37 অ্যাকচুয়ালি তিনটে জিনিস এখানে বলা হচ্ছে। এক নম্বর কি বলছে? এক নম্বর বলছে যে গভর্নমেন্টকে ফোর্স করা যাবে না এই ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। ফোর্স করা যাবে না, মানে গভর্নমেন্ট যদি নাও এটাকে মেনে চলে তাহলে কোর্টে যাওয়া যাবে না, মানে কোর্ট সেখানে এনফোর্স করতে পারবে না। দ্বিতীয় কি বলছে? গভর্নমেন্টের সুষ্ঠুভাবে দেশের যে গভর্নেন্স, সেই গভর্নেন্স চালাতে এই যে প্রিন্সিপালসগুলো রয়েছে এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, মানে দেশকে চালানোর জন্য এই প্রিন্সিপালসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে যে স্টেটের ডিউটি হলো যে এইগুলোকে যখন ল তৈরি করবে স্টেট, তখন এইগুলোকে যেন অ্যাপ্লাই করে ল তৈরি করার সময়। এটা একটা স্টেটের ডিউটি। এটা কিন্তু এখানে কিন্তু মানে প্রথমটাই বলছে যে জোর করা যাবে না, কিন্তু এখানে এমনভাবে বলছে মানে ইনডিরেক্টলি তোমাকে এগুলো অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে। সেটাই আমাদের মানে সেটাই যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন সেটাই উদ্দেশ্য ছিল যে বাঞ্চ অফ আর্টিকেলস যেগুলো মানে বাঞ্চ অফ রাইটস যেগুলোকে ডিপিএসপির মধ্যে রাখা রয়েছে, এগুলো কি বলা হয়েছিল যে সময়ে সময়ে সেগুলোকে যাতে ইমপ্লিমেন্ট করা হয়। যেমন তখন এডুকেশনটা অতটা মানে যখন দেশ যখন স্বাধীন হয়ে যখন কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন এডুকেশনটা অতটা মানে ইমপ্রুভ হয়নি, সেই হিসাবে এডুকেশনটা তখন কিন্তু এমফাসাইজ করা হয়নি। এডুকেশনটা পরে এখানে এমফাসাইজ করা হয়েছে। ওকে, এবার তাহলে এই দুটো বাকি ছিল এখানে। এরপরে তার আগে আরেকটা জিনিস বলে দিই যে এই ডাইরেক্টিভ প্রিন্সিপালসটা এটা আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে বড় করি। আমরা যখন স্যালিয়েন্ট ফিচার্স পড়েছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপালস এটা আমরা ফলো মানে বড় করেছি। এবার এখানে অনেক আর্টিকেলস রয়েছে, কিছু আর্টিকেলস আছে যেগুলো অ্যামেন্ডমেন্ট করে সেই আর্টিকেলগুলোকে ইনক্লুড করা হয়েছে। সেই আর্টিকেলসগুলো আমি আলোচনা করবো, দেখে নাও তোমরা। যে আমি এগুলো মুছে দিচ্ছি। এটা যে আর্টিকেলসগুলো মূলত অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এসছে সেই আর্টিকেলসগুলো হচ্ছে প্রথম হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1976-এ এখানে 4টে আর্টিকেল অ্যাড করা হয়েছে। হ্যাঁ, 4টে আর্টিকেল অ্যাড করা হয়েছে। কি কি আর্টিকেল অ্যাড করা হয়েছে? 39, 39A, 43A আর 48A, এই 4টে আর্টিকেলস অ্যাড করা হয়েছে। এটা 42nd অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে। 44th অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে কি করা হয়েছে? 1978। এখানে একটা আর্টিকেল অ্যাড করা হয়েছে, সেটা হলো 38। 38-এ অনেকগুলো প্রভিশনস আছে, সেখানে মূলত একটা প্রভিশন সেখানে অ্যাড করা হয়েছে। সেই প্রভিশনসটা কি? এই প্রভিশনসটা অ্যাড করা হয়েছে। এরপরে 86th
অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা 2002-এ। এখানে অ্যাকচুয়ালি এই অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এটা অ্যাকচুয়ালি এডুকেশনটাকে মানে আনা হয়েছে। এডুকেশনটা অ্যাকচুয়ালি 3টে জায়গাতে এখানে আনা হয়েছে। একটা ফান্ডামেন্টাল রাইটস আনা হয়েছে, যেটা 21 দিয়ে ফান্ডামেন্টাল রাইটসে 21-এর এতে রাখা হয়েছে, আর এখানে রাখা হয়েছে 45-কে অ্যাড করা হয়েছে, আর ফান্ডামেন্টাল ডিউটিসে 51-এর কি ক্লজ অ্যাড করা হয়েছে। তাহলে মূলত 86 যে অ্যামেন্ডমেন্টটা, সেটা এডুকেশনকে মানে প্রাধান্য দিয়ে এডুকেশন সিস্টেমটাকে আরও এমফাসাইজ করা হয়েছে। এরপরে আরেকটা অ্যামেন্ডমেন্ট অ্যাড হয়েছে, যেটা 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011। এখানেও একটা অ্যাড করা হয়েছে, সেটা হলো 43B, এটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস। ঠিক আছে, এবার ডাইরেক্টিভ প্রিন্সিপালসটা কেন, মানে আমি প্রথমেই বললাম যে ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে মানে মাথায় রেখে স্টেট কান্ট্রিকে তার গভর্নেন্সকে চালাতে হয়। যে কোনো পার্টি যখন মানে রুলিং পার্টি, যে কোনো পার্টি যখন ভোটে জিতে যখন 5 বছরের জন্য ইলেক্টেড হয়, তাহলে তার লক্ষ্য কি থাকবে যে পরের 5 বছর আবার আমি রুলিং পার্টি হিসেবে থাকবো। সেখানে সেই পরের 5 বছর রুলিং পার্টি হিসাবে থাকতে হলে তাকে কিন্তু এই ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে ইমপ্লিমেন্ট করতে হয়, মানে সময়ে সময়ে তাকে ইমপ্লিমেন্ট করতে হয়। এখানে মূলত যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা সরকারই কিছু না কিছু ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে ইমপ্লিমেন্ট করেছে। এবার এই ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেটা সমস্যা হয়, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এটা মুছে দিচ্ছি। ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে ইমপ্লিমেন্ট করার সময় সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি হয়। ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি এদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্ট যখন তৈরি হয়, তার মানে হচ্ছে ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করা হয়। এই একটা কনফ্লিকশন তৈরি হয়। এই রকম বহুবার কনফ্লিকশন তৈরি হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টে কিছু কেস গেছে, সেখানে পার্লামেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট বানিয়েছে, সেগুলো আমরা একটা একটা করে দেখে নেব। আমি তাহলে একদম মুছে দিচ্ছি। এখানে 4টে কেস আমি একটা একটা করে বলবো, যেগুলো ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি কনফ্লিকশনে এই কেসগুলো হয়েছে। প্রথম কেস হয়েছে চম্পাকম দোরাইরাজন কেস, যেটা 1951-এ হয়েছে। যখন এই কেসটা হয়, তখন সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দিয়েছিল? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছিল যে যখনই ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির মধ্যে কনফ্লিকশন তৈরি হবে, তখন ফান্ডামেন্টাল রাইটস প্রিভেল করবে, মানে ফান্ডামেন্টাল রাইটস টপে থাকবে, তার নিচে ডিপিএসপি থাকবে। তার মানে হচ্ছে যে ফান্ডামেন্টাল ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ফান্ডামেন্টাল রাইটসকে মানে এখানে ডিপিএসপি প্রধান হবে না। যদি এটা প্রধান হয়, তাহলে এরই প্রাধান্য বেশি পাবে, এটার প্রাধান্য কম পাবে। তাহলে এমন কিছু যদি মানে আসে যেখানে এটাকে ভায়োলেট করছে, এটা ইমপ্লিমেন্ট করতে গেলে সেটা করা যাবে না। কিন্তু এটাও বলা হয়েছে যে তার মানে এই নয় যে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যাবে না। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যাবে এটাকে ইমপ্লিমেন্ট করার সময়, কিন্তু সব ক্ষেত্রে করা যাবে না। এরকম কিছু একটা মানে এরকম একটা রায় দেওয়া হয়েছিল। দ্বিতীয় কি দিয়েছিল? দ্বিতীয় হচ্ছে গোলকনাথ কেস। আচ্ছা, তার আগে বলে দিই, যখনই এটা সুপ্রিম কোর্ট বলেছিল যে ফান্ডামেন্টাল রাইটসকে মানে প্রিভেল করবে, ফান্ডামেন্টাল রাইটস মানে টপে থাকবে, তাহলেও ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যাবে ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করার জন্য। সেই জন্য এখানে অ্যামেন্ডমেন্ট কিছু হয়েছিল, যার ফলে মানে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল। এখানে হয়েছিল ফোর্থ, একবার দেখে নিন, ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল।
সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। তখন এই অ্যামেন্ডমেন্টসগুলো হয়েছিল যেখানে ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, এরপরে গোলকনাথ কেস আছে। গোলকনাথ কেসে কি বলে, গোলকনাথ কেস 1967 আছে। সেখানে গোলকনাথ কেসে কি বলা হয়েছিল, গোলকনাথ কেসে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট কি দিয়েছিল যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারবে না, মানে এটাকে অ্যামেন্ড করে ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করবে, এটা করতে পারবে না, মানে ফান্ডামেন্টাল রাইটসকে কোনোভাবে অ্যামেন্ড করা যাবে না। তখন পার্লামেন্ট এই রায়ের উপরে পার্লামেন্ট একটা রিয়াক্ট কি করেছিল, পার্লামেন্ট তখন দুটো অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিল। একটা হচ্ছে 24th অ্যামেন্ডমেন্ট, একটা হচ্ছে 25th অ্যামেন্ডমেন্ট, দুটোই 1971-এ এই অ্যামেন্ডমেন্টগুলো করেছিল। এই অ্যামেন্ডমেন্টগুলো করে মূলত পার্লামেন্টের ক্ষমতাটাকে বাড়িয়ে দিয়েছিল। সেখানে 24th অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে, 24th অ্যামেন্ডমেন্টে বলছে যে পার্লামেন্টের অধিকার আছে, পার্লামেন্টের ক্ষমতা আছে যে কোনো এনি অফ ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড, মানে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসের যে কোনো অংশকেই অ্যামেন্ড করতে পারে। ওকে, তার মানে অ্যাকচুয়ালি এই যে রায়টা দিয়েছিল গোলকনাথ কেস, তার অপোজিটে পার্লামেন্ট হেঁটেছিল। তার মানে বুঝতেই পারছো যে প্রত্যেকবারই কনফ্লিকশন হচ্ছে, মানে কার সাথে সুপ্রিম কোর্ট ভার্সেস পার্লামেন্ট। মানে যখনই এই কনফ্লিকশন হচ্ছে তখনই সুপ্রিম কোর্টের সঙ্গে পার্লামেন্টের মতের অমিল হচ্ছে, মানে সুপ্রিম কোর্ট যেটা মত দিচ্ছে পার্লামেন্ট ঠিক তার অপোজিট মত দিচ্ছে। ওকে, শেষমেশ নয়, মানে এখানে একটা বড় একটা কেস হয়েছিল, কেশবানন্দ ভাট্টি কেস, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কেস। এটা 1973-তে হয়েছিল। এখানে সুপ্রিম কোর্ট কি বলেছিল, এখানে সুপ্রিম কোর্ট এই যে গোলকনাথ কেসটাকে এটা ওভাররুল করে দিয়েছিল। গোলকনাথ কেসে যেটা বলেছিল যে অ্যামেন্ড করা যাবে না, এখানে কেশবানন্দ ভাট্টি কেসে সুপ্রিম কোর্ট বলছে যে অ্যামেন্ড করা যাবে, পার্লামেন্টের পুরো ক্ষমতা রয়েছে, পার্লামেন্ট কনস্টিটিউশনের যে কোনো পার্টকে অ্যামেন্ড করতে পারবে। কিন্তু এখানে একটা জিনিস এসেছিল, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। পার্লামেন্ট কনস্টিটিউশনের যে কোনো পার্টকে অ্যামেন্ড করতে পারবে, কিন্তু বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন ভায়োলেট করা চলবে না, মানে এটার কোনো রকমভাবে ইমপ্রিজমেন্ট চলবে না। যদি এটার ইমপ্রিজমেন্ট হয় তখন সুপ্রিম কোর্ট কি ইউজ করবে, সুপ্রিম কোর্ট ইউজ করবে জুডিশিয়াল রিভিউ ইউজ করে সেই লটাকে নাল অ্যান্ড ভয়েড করে ডিসমিস করে দিতে পারে। এরপরে আসে মিনার্ভা মিলস কেস। মিনার্ভা মিলস কেসে মূলত পার্লামেন্ট এই একই জিনিসই বলেছিল যেটা কেশবানন্দ ভাট্টি কেসে আছে, এবং এটা বলেছিল যে ওই যে আমি প্রথমে বলেছিলাম রাখি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, মানে স্টেটকে এই দুটো জিনিস, মানে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, এদেরকে ব্যালেন্স করে চলতে হবে, মানে দুটোই ইম্পর্টেন্ট, তার মানে দুজনকে ব্যালেন্স করে চলতে হবে। তার মানে হচ্ছে একটা মানুষের যেমন দুটো হাতকে কি করে, দুটো হাত আমাদের ব্যালেন্স করে চলতে হয়। একটা হাতকে যদি বেশি এমফাসাইজ করি তখন একটা হাত কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, তখন আলটিমেট আমাদের শরীরে কোনো প্রবলেম তৈরি হবে এই একটা হাত যখন ডাউন হয়ে যাবে। এখানেও একইভাবে একটা মানুষের দুটো হাতের মতো হচ্ছে ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটস। একটা কান্ট্রির মানে গভর্নেন্স চালানোর জন্য এটা হচ্ছে দুটো হাত, মানে দুটো হাতকেই ব্যালেন্স করে চলতে হবে। এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে ফান্ডামেন্টাল রাইটস উপরে আছে, ডিপিএসপি তার নিচে আছে। তার মানে এই নয় যে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যাবে না, কারণ ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করার জন্য ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করাই যায়, করতেই পারা যাবে। কিন্তু এই যে জিনিসটা বেসিক স্ট্রাকচার, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, কোনোভাবে যেন বেসিক স্ট্রাকচার যেন ভায়োলেট না হয়। এগুলো ছিল কনফ্লিক্ট। এবার ডিপিএসপিকে যে ইমপ্লিমেন্ট করা হয়েছে, বিভিন্ন সময় ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, হ্যাঁ,
সেই ইমপ্লিমেন্টেশনে কিছু আমি এক্সাম্পল দেবো, যেগুলো থেকে বোঝা যাবে যে বিভিন্ন সময়ে কেন্দ্রে যে সরকার এসেছে সেই সরকার বিভিন্নভাবে বিভিন্ন ল এনেছে, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট এনেছে ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করার জন্য। তোমরা এই ইমপ্লিমেন্টগুলো দেখে নাও। ডিপিএসপিকে যে ইমপ্লিমেন্ট করা হয়েছে তার কিছু নমুনা এখানে আমি তুলে ধরেছি, যেখানে কিছু ল আনা হয়েছে যেগুলোর মাধ্যমে ডিপিএসপির যে প্রভিশনসগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তার মধ্যে কিছু যে হলো ল্যান্ড রিফর্মস করা হয়েছে, লেবারকে রিফর্মস করার জন্য কিছু ল আনা হয়েছে, পঞ্চায়েতি রাজ সিস্টেম আনা হয়েছে, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন আনা হয়েছে ইত্যাদি ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই ছিল আজকের ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি ক্লাস। আশা করি তোমাদের বেসিক যে আইডিয়াটা সেটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা আমাকে ডেফিনেটলি জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে তোমরা শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, যাতে তোমরা পরবর্তী যে ভিডিওগুলো পাবলিশ হবে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এখন পর্যন্তই ভিডিওটাকে আর এগোচ্ছি না, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বাই বাই, গুড নাইট।